সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশে নেয়ার আবেদন আসেনি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় আরও ৬১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৯১৪ রোগী, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৭১। বাঁশখালীতে নিহত শ্রমিকদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের। তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে হবে ৪৫ দিনের মধ্যে। নাশকতার ২ মামলায় হেফাজত নেতা মামুনুল হক ৫ দিনের রিমান্ডে, ৩ মামলায় ৪ দিনের রিমান্ডে জুনায়েদ আল হাবিব। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। এক অনলাইন বার্তায় আজ একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে অক্সিজেন দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষার ফল পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক। সোমবার বিকেল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিএনপি মহাসচিব জানান, সিসিইউতে নেয়ার পর চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি এখনো সিসিইউতে আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিসিইউতে নেয়ার আগে ও পরে খালেদা জিয়ার যত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার সবগুলো ফল পর্যালোচনা করে চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড ওনাকে অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য বলেছে এবং সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি হলে রিভিউ করবে এবং দেখার পরবর্তীতে মেডিকেল বোর্ড ওনার ট্রিটমেন্ট যা করার সেটা করবে। ১১ এপ্রিল করোনা শনাক্তের পর বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন। ১৪ দিন পরও তার করোনা নেগেটিভ না আসায় ২৭ এপ্রিল ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার এখতিয়ার সরকারের নয়, আদালতের বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পাশাপাশি তেমন কোনো আবেদন বিএনপি চেয়ারপারসনের পরিবারের তরফ থেকে আসেনি বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর পূর্ব রাজা বাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার ইচ্ছা অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এর সব ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বিএনপি নেত্রীর পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চাইলে সে সিদ্ধান্ত দেবে আদালত। তার তরফ থেকে কোনো ধরনের, যেই আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। আমরা তাকে, তিনি যেন উন্নত চিকিৎসা পান, সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে থেকে তার ব্যবস্থা করে দিয়েছে। এইটা একটা কোর্টের ব্যাপার। এটা মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। দেশে চিকিৎসা ব্যবস্থা থাকার পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিকে অমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর পিআইবি মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি বোধগম্য নয় উল্লেখ করে এ সময় হাসান মাহমুদ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। অপর এক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের বিষয়ে জাতিসংঘের বিবৃতি পাঠানো ও বিএনপির এ সংক্রান্ত বিবৃতি একই সূত্রে গাঁথা, এর কোনো মূল্য নেই। এই করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম, এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সেখানে প্রতিদিন অনেক বেশি মানুষ মারা যায়। সুতরাং তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। এই দাবি হচ্ছে অমূলক। করোনাকে পরাভূত করে তিনি আবার সুস্থ হয়ে ঘরে ফিরে যাক, এটি হচ্ছে মহান আল্লাহর কাছে, স্রষ্টার কাছে আমার প্রার্থনা।
দেশে করোনায় আরও 61 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1914 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.71%। আগের দিন এই হার ছিল 8.95%। সংক্রমণ হার কমলেও ঈদের আগে শপিং মলগুলোতে ভিড় বাড়ায় শঙ্কা বিশেষজ্ঞদের। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 420টি ল্যাবে 21,984 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,914 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.71। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হল 7,65,596 জনের। করোনায় একদিনে আরও প্রাণ হারিয়েছেন 61 জন, এর মধ্যে পুরুষ 36 এবং নারী 25 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,705 জনে। করোনা শনাক্তের হার কমায় কিছুটা স্বস্তি ফিরলেও বিশেষজ্ঞদের শঙ্কা শপিং মলগুলোতে ক্রেতার ভিড় নিয়ে। তারা বলছেন এতে আবারও বাড়তে পারে সংক্রমণ। আমরা দেখছি যে বিপণী বিতানগুলোতে, বিশেষ করে এয়ার কন্ডিশন বদ্ধ বিপণী বিতানগুলোতে যেখানে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি, সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড ভিড়, এবং আমার ভয় হচ্ছে যে এটা একটি সুপার স্প্রেডার ইভেন্ট, যার ফল আমরা পাবো 10-15 দিন পরে। হয়তো সেই জায়গাগুলোতে কিন্তু ভয়ের ব্যাপারগুলো চলে আসছে। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 3,870 করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 6,95,032 জনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সব করোনা হাসপাতালে আজ আরও কমেছে রোগীর চাপ। কোনো কোনো হাসপাতালে কয়েক ঘন্টার ব্যবধানে ভর্তি হচ্ছেন একজন রোগী। সব হাসপাতালেই ফাঁকা আছে শয্যা, ভোগান্তি ছাড়াই ভর্তি হতে পারছেন রোগীরা। এছাড়া করোনা রোগীদের জন্য নির্ধারিত সরকারি আইসিইউর 1/4 খালি। রাজধানীর করোনা হাসপাতালগুলোর চিত্র দেখাচ্ছে আশার আলো। 2 সপ্তাহ আগে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের লাইন লেগে থাকত। মঙ্গলবার সকালে 2 ঘন্টায় একজন রোগীও ভর্তি হতে দেখা যায়নি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। 2 সপ্তাহ আগে যেখানে সাধারণ শয্যার অতিরিক্ত রোগী ভর্তি ছিল, তবে এখন শতাধিক শয্যা ফাঁকা। ডিএনসিসি করোনা হাসপাতালের চিত্রটাও একই রকম। 3 ঘন্টায় দেখা যায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যা ফাঁকা আছে। অনেকে আবার করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, নেগেটিভ আসছে, এজন্য আমরা বাসাতে চলে যেতেছি। 10 দিন আগে ভর্তি হয়েছে আর কি। আপাতত আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, কিন্তু মাঝখানে অনেক খারাপ অবস্থায় ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চাপ কমে যাওয়ায় রোগী ভর্তি করাতে সমস্যা হচ্ছে না। আমাদের এখানে যারাই রিপোর্ট করছে, যাদেরকে ভর্তিযোগ্য আমাদের মনে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, এবং যারা সরাসরি আইসিইউতে লাগলো আমরা এখান থেকে আইসিইউতে ট্রান্সফার করে দিচ্ছি। আমাদের যেহেতু আইসিইউতে স্কোপ রয়েছে, সুতরাং আমরা কিন্তু নিচ্ছি, সবাইকে নিচ্ছি। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সংক্রমণের লাগাম আরও টেনে ধরতে ঈদে যার যার স্থানে অবস্থান করতে হবে। বেড়াতে বা বাড়ি ফিরতে নিষেধ করছেন তারা। আমাদের ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস ফেলছে ভারতের অতি সংক্রমণশীল ভেরিয়েন্ট। যে কোনো সময় দেশে এটি প্রবেশ করতে পারে। অতএব করোনা আবার বেড়ে যেতে পারে, এটি মনে রেখেই আমাদের সাবধান হতে হবে, মাস্ক পরতে হবে, ভিড় এড়াতে হবে, এবং এই ঈদে যেন আমরা কেউ নিজের জায়গা থেকে অন্য কোথাও না যাই। রাজধানীতে 15টি সরকারি করোনা হাসপাতালে 2000-এর বেশি শয্যা এখন ফাঁকা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের লকডাউনের ঘোষণা অব্যাহত থাকলেও তা চলছে ঢিলে ঢালাভাবে। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না ঠিকমতো। সকাল থেকে রাজধানীর প্রায় সব সড়কে গাড়ির অতিরিক্ত চাপ। কোনো কোনো সড়কে দেখা যাচ্ছে যানজট। গণপরিবহন না থাকায় পথে পথে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্বাস্থ্যবিধি না মানলে দেশে দ্রুত করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সড়কের এই চিত্র দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। গণপরিবহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মেনে বিকল্প উপায়ে বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে চলছে সাধারণ মানুষ। মার্কেট সহ প্রতিষ্ঠান খোলা থাকায় বাধ্য হয়েই মানুষ রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িগুলো না চলাতে রোজা থেকে হাইটে যাচ্ছি, এখন ব্যবসা করি, দোকান খুলতে হবে, কিছু করার নাই, তাই আর কি যাচ্ছি। আসছি টাঙ্গাইল থেকে, আমি আসছি টাঙ্গাইল থেকে এসছি সিএনজি চান্দ্র থেকে আসছি আরও বাইফেল থেকে নবীনগর থেকে এবার কয়বার আসছি। যাইতে হবে সৌদি আরব, আমার এয়ারপোর্টের সময় হয়ে গেছে, মনে করেন আমার যাইতেই হবে। এখন কি উপায় আছে, আমি কিছু পথ হাইটে আসছি, কিছু পথ রিক্সায় আসছি, এভাবে আসতেছি আর কি। এখানে আমি 3 ভাঙ্গা দিচ্ছি সিঙ্গার থেকে, তো সোয়ারিঘাট যাবো, তারপর 2বার করতে হবে।
ডবল ভাড়া দিতে হইতেছে, পরিশ্রম করতে হইতেছে। লকডাউনের শুরুতে কড়াকড়ি দেখা গেলেও এখন চেকপোস্টগুলোতে পুলিশের উপস্থিতি একেবারে কম। তবে স্বাস্থ্যবিধি মানাতে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা কিন্তু অব্যাহতভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, মাস্ক বিতরণ করছি। কিন্তু আসলে মানুষ যতদিন নিজে থেকে সচেতন না হবে ততদিন আসলে আমরা একেবারে অপটিমাম রেজাল্টটা পাবো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলায় অনীহা ও অবহেলার কারণেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে দ্রুত তৃতীয় ঢেউর আশঙ্কা তাদের। যখনই ঘরের বাইরে বের হবেন তখনই মাস্ক পরিধান করতে হবে। জনবহুল স্থানে গেলে অবশ্যই ডবল মাস্ক পরিধান করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে না চললে এবং জনগণ সচেতন না হলে তৃতীয় ঢেউ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চে রিটের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। গত 17 ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে 7 শ্রমিক মারা যায়। ওই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ও ব্লাস্ট সহ 5টি সংগঠন রিট করে। মঙ্গলবার দুপুরে এসব রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নিহতদের পরিবারকে আপাতত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ যে তদন্ত কমিটি গঠন করেছে সেটির প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট। সরকারি কর্তৃপক্ষগুলোকে কেন বলা হবে না যে মানুষের জীবনের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে, এবং কেন একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করা হবে না এই ঘটনার। প্রত্যেক নিহত পরিবারের ব্যক্তিকে 5 লক্ষ করে টাকা দিতে হবে, আর আহত ব্যক্তিদেরকে পুরোপুরি চিকিৎসার ব্যয় এস আলম গ্রুপকে দিতে হবে। এই ব্যাপারে একটা প্রতিবেদন কোর্টে জমা দিতে হবে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে অতীতেও হত্যাকাণ্ড হয়েছে। সেসব ঘটনার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এছাড়াও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন উদ্বৃত্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রয়োজনই নেই। 2018 সালে সরকার একবার বলেছিল এস আলম কর্তৃপক্ষকে যে আপনারা এখনো পুরো ফিনান্সিয়াল প্রস্তাব দিতে পারেননি, আপনাদের সাথে যে চুক্তি হয়েছে তা আমরা বাতিল করতে যাচ্ছি। তারপরে 2020 সালে তাকে আবার বলা হয়েছে যে তাকে $2 বিলিয়ন ফাইন করা হয়েছে বিলম্বের জন্য, সেই ফাইনও সে জমা দিয়েছে। এই বিদ্যুৎ প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসবে সেটা এখন আর প্রয়োজন নাই। যে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বিদ্যুৎ আমরা উৎপাদন করছি। এছাড়াও শ্রমিকদের নিরাপত্তা, সুরক্ষা ও চিকিৎসার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা শ্রম মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ হাইকোর্টের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাকে আরও 6 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকে 3 মামলায় 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। নাশকতার 3 মামলায় 2 দফা টানা 14 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আবারও আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মামুনুল হককে। ওই দিন 26শে মার্চের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় 2 মামলায় আরও 17 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো হয় 6 মামলায়, আর 3 মামলায় 4 দিনের রিমান্ডে পাঠানো হয় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, তদন্তের স্বার্থেই তার এই রিমান্ড। মামুনুল হক নিজে উপস্থিত থেকে সে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সেখানে সরকারকে তারা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমান যারা নামাজ পড়তে গিয়েছিল বাইতুল মুকাররমে তাদেরকে সেখানে পিটিয়ে তারা বের করে দিয়েছে, তারা সেখানে বোমাবাজি করেছে এবং মানুষকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। মামুনুলের আইনজীবীর দাবি, নাশকতার স্থানগুলোতে উপস্থিত না থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য বারবার রিমান্ডে নেওয়া অযৌক্তিক। একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন, যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।
আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এর আগে 2 দফা রিমান্ডে হেফাজতের তাণ্ডব, কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের সহিংসতায় ব্যবহার, 2 নারীর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক করা সহ সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন মামুনুল হক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নামের মিল থাকায় বিনা দোষে প্রায় 17 মাস কারাভোগের পর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেলেন কক্সবাজারের হাসিনা বেগম। আদালতের নির্দেশে বিকাল 4:45টার দিকে কারাগার থেকে ছাড়া পান তিনি। মাদক মামলায় 6 বছর সাজাপ্রাপ্ত হাসিনা আক্তার নামে অন্য এক নারীর বদলে 2019 সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ। সম্প্রতি এক আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে আদালত পুলিশ ও কারাগারের প্রতিবেদন যাচাই শেষে তাকে মুক্তির আদেশ দেয়। মুক্তির পর কারা ফটকে সাংবাদিকদের সামনে বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের শাস্তি দাবি করেন হাসিনা বেগম। এ সময় এই ঘটনায় আদালতে ক্ষতিপূরণ আবেদন করা হবে বলেও জানান হাসিনা বেগমের আইনজীবী গোলাম মাওলা মুরাদ। অনেক ভালো লাগেছে, কিন্তু আমার ছেলে মেয়েরা কি হবে? আমি যে 17 মাস কেন জেল কেটেছি, বিনা দোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলো সরকার কখনো আমাকে ফেরত দিতে পারবে না। যারা এটার জন্য দায়ী পুলিশ, তাদের ব্যাপারে আমরা কোর্টকে জানাবো যেন আইনি প্রতিকারে মহিলা পায়, এবং যারা এটার জন্য দায়ী তাদের ব্যাপারে যেন আইনি অ্যাকশন নেওয়া হয়। আর পাশাপাশি আরেকটা জিনিস, এই যে সে যে দীর্ঘদিন ধরে জেলে আছে, তার যে ক্ষতি হয়েছে, সে একটা ক্ষতিপূরণ আমরা দাবি করব। বিটিসিএল ও বিমানের মতো সরকারি সব সংস্থাকে নিজেদের টাকায় চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সংস্থাগুলোকে নিজেদের টাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা। তাই অর্থনৈতিক অঞ্চলগুলোতে আধুনিক ও উচ্চগতির টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2023 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিটিসিএল। প্রকল্প বাস্তবায়নে 95 কোটি টাকায় ব্যয় করবে সরকার। মঙ্গলবার একনেক সভায় অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। বিটিসিএল একটা প্রকল্প নিয়ে আসছে তাদের বিভিন্ন ইকোনমিক জোনে যে টেলিযোগাযোগ ব্যবস্থাকে ইমপ্রুভ করার জন্য সামান্য টাকা 95 কোটি টাকা চেয়েছে। তো তখন যদি বললেন যে ঠিক আছে, তোমরা নিজেরাই কেন খরচ করতে পারো না, তোমরা যারা কোম্পানি, তোমরা তো আয় করো, আমাদের তো এটা করা উচিত। তবে একনেক সভায় নিজেরা আয় করে এমন সব সরকারি সংস্থাকে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের যে সকল সরকারি কোম্পানি আমরা বানিয়েছি, সে টেলিযোগাযোগে হোক, এভিয়েশনে হোক, পানির উপরে হোক বা সড়কেই হোক, উদ্দেশ্য হবে এগুলা দীর্ঘদিন আমরা ক্ষতিপূরণ দিয়ে পুনর্ভরণ করে চালানো। এটা ব্যবসায়িক সেন্সে সঠিক নয়। কতদিন দিব আমরা? সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন সহ 11,901 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে শপিং মল, মার্কেট, দোকানপাটে জমে উঠেছে কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মৌচাক মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। জানতে চাই যে মৌচাক মার্কেটে যারা কেনাকাটা করতে এসেছেন তাদের এখন যেটা মূল কনসার্ন, যে সামাজিক দূরত্ব কতটুকু মেনে চলতে পারছেন, স্বাস্থ্যবিধি মানা কতটুকু সম্ভব হচ্ছে এই মার্কেটগুলোতে? আপনাকে যদি আমি একটু দেখাই যে আসলে ইফতারের বিরতির পর থেকেই কিন্তু ক্রেতারা আবার এই মার্কেটটিতে আসতে শুরু করেছেন। আমরা ইফতারের সময়টাতে এসে দেখেছি যে বলা যায় ফাঁকা, তার আগেও কিন্তু বেশ ভিড় ছিল, কিন্তু এখন কিন্তু একটু একটু করে ক্রেতারা আসছেন এবং সে আগের মতোই ভিড় হয়ে গেছে। আর যেটি বলা যায় যে আসলে সবার মুখেই কিন্তু মাস্ক থাকছে, কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে কেনাকাটার মোহে কিন্তু আসলে বেশিরভাগই পরস্পরের থেকে দূরত্ব রাখছেন না। করোনার বিষয়টি নিয়েও তাদের মধ্যে কিন্তু আমরা আতঙ্ক দেখিনি। আর এছাড়া বিক্রেতারা যেটি বলছেন যে এত ক্রেতা যেহেতু মার্কেটগুলোতে আসছেন, সেক্ষেত্রে তাদের বেচা বিক্রিও কিন্তু বেশ ভালো হয়েছে। এছাড়া আপনি জানেন যে আগামী 6 মে থেকে কিন্তু গণপরিবহন খুলে দেওয়া হবে শহরগুলোর ভেতরে। সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতা সমাগম আরও বাড়বে বলে তারা আশা করছেন এবং তাদের বেচা বিক্রিও বাড়বে। আর ক্রেতাদের সাথে যেটি কথা বলেছি, তারাও আসলে বিষয়টি নিয়ে ভেবেছেন যে সামাজিক দূরত্ব নেই, কিন্তু আসলে মানার ক্ষেত্রে খুব বেশি সচেতনতা আমরা দেখিনি। সবকিছু মিলিয়ে মার্কেটগুলোতে এত বেশি ক্রেতা সমাগম অর্থনীতির জন্য ভালো দিক হলেও স্বাস্থ্যের দিক দিয়ে
কিন্তু আসলে এটি খুবই ঝুঁকিপূর্ণ বলা যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ জমেই উঠেছে ঈদের কেনাকাটা। আর আপনি জানেন যে যদিও দূরপাল্লার যান চলাচল বন্ধ, ঈদে কিন্তু এবার বাড়ি ফেরাও আসলে বলা যায় কেউ ফিরতে পারবেন না, কিন্তু তারপরেও কিন্তু মানুষজন কেনাকাটা করছেন সবার সাধ্য মতো। আর এখানে আসলে মার্কেটে আমরা দোকানিদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সবার আয়ে একটু টান পড়েছে, যেহেতু করোনা পরিস্থিতি গত বছর থেকেই একই ধরনের অবস্থা ছিল, তারপর কিন্তু মানুষ কেনাকাটা করছেন এবং বেশিরভাগ কিন্তু শিশুদের পোশাক বিক্রি হচ্ছে বড়দের তুলনায়। শিশুদের পোশাকটাই কিন্তু মানুষ আগে কিনছেন যতটুকু পারছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখানে পরিস্থিতি। তবে আসলে সামাজিক দূরত্ব মানার বিষয়টা আসলে আমরা বেশ অবহেলা হতেই দেখছি এখানে। মিতু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেয়ার বাজারের তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বিতরণ না হওয়া লভ্যাংশ নিয়ে বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই তহবিলের আকার হতে পারে 20,000 কোটি টাকা। সোমবার কমিশনের সভায় তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসি জানিয়েছে তহবিলটির নাম হবে পুঁজিবাজার স্থিতিশীল তহবিল। প্রাথমিকভাবে এ তহবিলে যুক্ত হবে শেয়ার বাজারের প্রতিষ্ঠানগুলোর বিতরণ না হওয়া লভ্যাংশ। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে লভ্যাংশ আনতে নতুন আইন প্রণয়ন করা হবে। বর্তমানে শেয়ার বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে প্রায় 20,000 কোটি টাকার সমমূল্যের বিতরণ না হওয়া লভ্যাংশ রয়েছে, যার মধ্যে নগদ লভ্যাংশের পরিমাণ প্রায় 3,000 কোটি টাকা আর বোনাস লভ্যাংশের বাজার মূল্য 17,000 কোটি টাকা। করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত 36 লাখ পরিবারকে G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে সহায়তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গতবারের মতো এবার প্রায় 10 লাখ উপকারভোগী কাছে এই অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশ। আগামী 3 দিনের মধ্যে সকলের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছে বিকাশ। প্রধানমন্ত্রীর মানবিক এই উদ্যোগের প্রত্যেক উপকারভোগী 2,500 টাকা করে পাবে, যা ক্যাশ আউটে কোনো ফি লাগবে না বলে জানিয়েছে বিকাশ। এই প্রকল্পের পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তি সহ নানা রকম ভাতা পৌঁছে দিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। বিজেপি সহ বিরোধী দলগুলো কর্মীদের হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে রাজ্যপালকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আগামীকাল রাজভবনে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের 8 দফা ভোট আর ফলাফল ঘোষণার পর নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বিজেপি, বাম, আইএসএফ কর্মীদের হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। সিপিএমের কয়েকশো কার্যালয় বিজেপি ও তৃণমূল পুড়িয়ে লুটপাট করেছে বলে অভিযোগ বাম দলের। বর্ধমানের জামালপুরে বামপন্থী নেত্রী কাকলি ক্ষেত্রপালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পরবর্তী সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত মমতার সরকারকেই দায়িত্ব নিতে বলেছেন রাজ্যপাল। এর আগে সোমবার বিকেলে নবনির্বাচিতদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। জয় ছিনিয়ে এনে বিধায়করা যোগ্য জবাব দিয়েছেন বলে মন্তব্য তার। বৈঠকে মমতা জানান, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা ফিরতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। এছাড়া বিমান বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার স্পিকার করা হবে। আর স্পিকার নির্বাচনের দিন সুব্রত মুখোপাধ্যায় দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। বুধবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে 9 মে। থ্যাংক ইউ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যর্থ শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বাজে সময় থেকে বের হওয়ার জন্য সামনের ওয়ানডে সিরিজে চোখ কোচ রাসেল ডমিঙ্গোর। বলছেন, দল খারাপ করলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। সাকিব মুস্তাফিজ ফিরলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশে এগিয়ে থাকবে বিশ্বাস তাঁর। আবারও একটা ব্যর্থ মিশন, আরও একটা সিরিজ হার। চিরচেনা সেই গোমরা মুখে আবারও দেশে ফেরা। প্রথম টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে ছন্নছাড়া পারফরম্যান্সে বড় হার। তামিম, তাসকিন, মুমিনুল শান্ত যদিও ফিরতে পেরেছেন আত্মবিশ্বাস নিয়ে।
তবু দল নির্বাচনে যেমন সমালোচনা আছে, তেমনই কোচের পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা আছে। ডোমিঙ্গোর আমলে 9 টেস্টে 1 জয় 1 ড্র, 7 হারের সবগুলোই বড় ব্যবধানে। সমালোচনা আসবেই, খারাপ করলে সেগুলো মেনেও নিতে হবে। সাকিব ছিল না, ও থাকলে ফল অন্যরকম হতে পারত। ভালো একটা অলরাউন্ডার না থাকা মানে ব্যাটিং বোলিং দুই দিকেই চাপে থাকা। কষ্ট ভোলার সুযোগ সামনেই অপেক্ষা করছে। ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা আসছে 2 সপ্তাহ পরেই। ফিরছেন সাকিব মুস্তাফিজ। সবশেষ নিউজিল্যান্ড সফর রঙিন পোশাকে সবচেয়ে বেশি লজ্জা দিয়েছে। নিউজিল্যান্ডে আমরা খুব খারাপ করেছি, এখানেও ভালো হলো না। ছন্দে ফিরতে, আত্মবিশ্বাস ফিরে পেতে খুব দরকার এই সিরিজে ভালো করা। সাকিব মুস্তাফিজ ফিরলে আমাদের জন্য সহজ হবে কাজটা। মাত্র 2 দিনের বিরতি পাচ্ছেন লঙ্কা থেকে ফেরা ক্রিকেটার ও কোচিং স্টাফ। 7 মে মিরপুরের ক্যাম্পে যোগ দেবেন তামিম মুশফিকরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশে নেয়ার আবেদন আসেনি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় আরও 61 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1914 রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.71। বাঁশখালীতে নিহত শ্রমিকদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের। তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে হবে 45 দিনের মধ্যে। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক 5 দিনের রিমান্ডে, 3 মামলায় 4 দিনের রিমান্ডে জুনায়েদ আল হাবিব। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।